শ্রীগড়ের শান্তিনগরে রাত হলেই সব চুলটানা পেতনির ভয়ে নিস্তব্ধ হয়ে যেত। রাতের অন্ধকারে এই পেতনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত, আর যখনই কেউ তার কাছে আসতো, শুনুন, আমার না পায়েলটা হারিয়ে গেছে, আমায় একটু পায়েল খুঁজতে সাহায্য করুন না। নিশ্চয়ই করব। আর যেই সেই লোকটা পায়েল খোঁজার জন্য নিচু হতো, পেতনি তার মাথা থেকে চুল ছিঁড়ে নিত। এখন তুই তাই করবি যা আমি বলবো। আমি তাই করব, তুমি যা বলবে। তবে তবে আমার মনোরঞ্জন কর, নাচ। লোকটি পেতনির বশে ছিল, সে পেতনির কথায় নাচতে লাগলো। কয়েক ঘন্টা ধরে সে নাচতেই থাকলো। ম্যাস ম্যাস, আর ভালো লাগছে না আমার। যা যা তো, ওই পাহাড় দিয়ে গিয়ে লাফ দে। লোকটি পাহাড়ে উঠে গেল আর সেখান থেকে লাফ দিল। রেনু আর বিক্রম এক রাতে শান্তিনগরের ভেতর দিয়ে ওদের গ্রামে যাচ্ছিল। আমি শুনেছি এই গ্রামে একটা পেতনি আছে যে চুল ছিঁড়ে নেয়। তুমি একজন টিচার হয়ে এসব কথা বিশ্বাস করো? আমি কিন্তু এই পেতনি টেতনি কিছু বুঝি না। আমি যা শুনেছি তাই বলছিলাম, বাকি তোমার মর্জি। মানতে চাইলে মানো, না হলে মেনো না। আর তখনই ওদের গাড়ির সামনে এক মহিলা দাঁড়িয়ে পড়ল, আর বিক্রম ঝট করে ব্রেক কষল। বাপরে, আপনারা কি ওদিকে যাচ্ছেন? আগে হ্যাঁ। আমাকে ওই সামনের গ্রামে একটু ছেড়ে দেবেন? অনেক লেট হয়ে গেছে তো, আমার বাচ্চারাও অপেক্ষা করছে। রেনু বিক্রমের দিকে তাকালো। ঠিক আছে, উঠে আসুন। পেতনি গাড়ির ব্যাক সিটে বসলো। একটু পরে বিক্রম কথা শুরু করলো। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এই এই পাশের গ্রামেই। আপনি কি ওই চুলটানা পেতনির কথা শুনেছেন? শুনিনি, এমন কেউ নেই এই গ্রামে। আশেপাশের সব গ্রামবাসী তার নাম শুনলেই ভয় পায়। আমিও তার ভয়ানক সব কাহিনী শুনেছি। আমার থেকে বেশি শোনেননি নিশ্চয়ই। তবে শুনুন, আপনাদের একটা গল্প বলি। এক অন্ধকার রাতে শহর থেকে দুজন ছেলে গ্রামে ছুটি কাটাতে আসছিল, ভিকি আর বাবলু। এই ঠিক এই রাস্তা দিয়েই ওরা জিপে করে আসছিল। শেষে শহরের হুটোপুটি থেকে একটু নিস্তার পেলাম। আমিও তো বেশ কিছুদিন আরাম করব, আরাম। তখনই ওদের নজর পড়ল একটি সুন্দরী মেয়ের ওপর, যে রাস্তায় দাঁড়িয়ে খুব কাঁদছিল। বাবলু, মনে হয় ওই মেয়েটির সাহায্যের দরকার। হ্যাঁ চল, আমরা কি আপনাকে সাহায্য করতে পারি? আমার নাক চাবিটা পড়ে গেছে, সোনার ছিল। আমি যদি এইভাবে ঘরে যাই, মা আমায় খুব মারবে। তুমি কি আমায় নাক চাবিটা খুঁজে দিতে একটু সাহায্য করবে? নিশ্চয়ই। ভিকি আর বাবলু নাক চাবি খোঁজার জন্য নিচু হলো, আর মেয়েটি দুজনের মাথা থেকে একটা করে চুল ছিঁড়ে নিল আর জোরে জোরে হাসতে লাগলো। আমায় আমায় সাহায্য করতে এসেছো? দুজনেই তখন পেতনির বশে। পেতনির ইচ্ছায় ওরা দুজনে মারামারি করতে লাগলো। একেই বলে মনোরঞ্জন। এরপর পেতনির ইচ্ছায় ওরা তলোয়ার হাতে নিল আর একে অন্যের গলা কেটে ফেলল। ওই দুজন ছেলেকেও পেতনি তার মনোরঞ্জনের জন্য মেরে ফেলেছিল। ওহ নো, কিন্তু এরকম কেন? ওই পেতনি মনোরঞ্জনের জন্য লোককে কেন মারে? ওই পেতনিরও একটা গল্প আছে। পেতনিরও আবার গল্প? কই শোনান দেখি। এই পেতনি একসময় খুব সুন্দর নর্তকী ছিল, দামিনী। দামিনীর নাচ দেখতে গ্রামের সব বড় বড় লোকেরা জমায়েত করত।
লোকে তার উপর জলের মতো পয়সা খরচ করত। দামিনীও খুব সুখে ছিল। একদিন গ্রামে বড় শেঠের ছেলে রাজাবাবু এলো, আর সে দামিনীর নাচ দেখল। দামিনীর সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে গেল। দামিনীর নাচ দেখতে সে প্রায় আসতে থাকলো, আর দামিনীর সাথে কথা বলার অজুহাত খুঁজত। দামিনী, আমি তোমায় খুব পছন্দ করি। আমাকে তো সারা গ্রামের লোক পছন্দ করে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজাবাবু প্রথম লোক ছিল যে দামিনীকে বিয়ে করতে চেয়েছিল। এরপর দামিনী আর রাজাবাবু প্রায় দেখা করত। রাজাবাবু দামিনীর জন্য কখনো কখনো নাকচাবি আনতো, আবার কখনো কানের দুল, আবার কখনো পায়েল। আস্তে আস্তে দামিনী রাজাবাবুকে ভালোবেসে ফেলেছিল। রাজাবাবু, আমাদের বিয়ে কবে হবে? খুব শিগগিরই করব। ব্যাস, আমি বাবার পারিবারিক ব্যবসাটা বুঝে নি, তারপরে আর আমায় পায় কে? তখন আমি তোমায় বিয়ে করলে আমাকে কেউ আটকাতেও পারবে না। আমাদের বিয়ে মন্দিরে হবে নাকি অনেক ধুমধাম করে হবে? রাজাবাবুর বিয়ে ধুমধাম করেই হবে। রাজাবাবুর মিষ্টি মিষ্টি কথায় দামিনী তলিয়ে যাচ্ছিল। একদিন দামিনীর এক বান্ধবী তার কাছে এলো। এই দামিনী, দামিনী, রাজাবাবুর কালকে বিয়ে, পাশের গ্রামের লালার মেয়ের সাথে। কি? এটা কি করে সম্ভব হয়? দামিনী রাজাবাবুর সাথে দেখা করতে গেল। কি শুনছি কি আমি? তুমি তো আমায় বিয়ের কথা দিয়েছিলে। তোমায়? তুমি তো একজন নাচনেবালি, তোমায় কে বিয়ে করবে? দামিনী খুব ভেঙে পড়ল আর সেখানেই কাঁদতে লাগলো। এই ঘটনা গ্রামের পঞ্চায়েতের কাছে গেল। রাজাবাবু, তুমি কি দামিনীকে বিয়ের কথা দিয়েছো? আপনি কি আমার সাথে মজা করছেন মোড়ল মশাই? নাচনেবালিকে কেউ বিয়ে করবে এরকম হয়েছে? দামিনী, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে রাজাবাবু যার সামনে কথা দিয়েছে? না। তবে আমি তোমায় কি করে সাহায্য করব বলো তো? মোড়ল মশাই, এরকম নাচনেবালি স্রেফ মনোরঞ্জন করার জন্যই তৈরি হয়। এদের কেউ বিয়ে করে নাকি? এই ঘটনার পর দামিনী রাগে দুঃখে একেবারে ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে সোজা নিজের বাড়ি চলে গেল। মা, কেউ আমার কথা বিশ্বাস করলো না। সবাই বলছে আমি বড়লোক রাজাবাবুর উপরে কালি ছেটাচ্ছি। মা, তার উপরে রাজাবাবু বলছে যে আমি নাকি নাচনেওয়ালি, মনোরঞ্জনের জিনিস। উনি কি কিছু ভুল বলেছে বল? আমাদের মতো নাচনেওয়ালিদের কেউ বিয়ে করে না রে মা। শুধু শুধু আমাদের ব্যবহার করে। যতক্ষণ আমাদের এই রূপ আছে, আমাদের চাহিদা আছে। তোকে বারবার বলেছি ওই রাজাবাবুর কথায় ভুলিস না, কিন্তু তুই আমার কথা শুনিসনি রে মা। কিন্তু মা, আমি রাজাবাবুকে সত্যি সত্যি ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস দামিনী? এই সমাজ তোকে এটা করতে দেবে না রে মা। তোর আর আমার মতো নাচনেওয়ালিদের দুনিয়া, এই রঙ্গমঞ্চ কারোর বাড়ি নয়। তবে রাজাবাবুর দেওয়া সেসব কথা কি ছিল? সেসব মিথ্যে ছিল। সে শুধু তোকে ব্যবহার করেছে মনোরঞ্জনের জন্য, শুধু মনোরঞ্জনের জন্য, বুঝলি? যখন দামিনী পাহাড়ের ওপর দাঁড়িয়েছিল, তার রাজাবাবুর কথা বারবার মনে পড়ছিল। তারপর তার মায়ের কথাও মনে পড়ল। এরকম জীবন রেখে কি লাভ, যখন আমি লোকের কাছে শুধুই মনোরঞ্জন? না না না, আমি এই জীবন চাই না। এরপর দামিনী পাহাড় থেকে লাফ দিয়ে মারা গেল। ব্যাস, সেই দিনই জন্ম নিল চুলটানা পেতনি। এই জন্যই সে মনোরঞ্জন করে
লোকেদের মেরে ফেলতো। ওহ, ওর সাথে তো খুব অন্যায় হয়েছে। কিন্তু কিন্তু তার মানে তো এই নয় যে ও লোকেদেরকে মেরে বেড়াবে। এ তো লোকেদের সাথে রীতিমতন একটা অন্যায়, ক্রাইম। ও, আর যেটা ওর সাথে হয়েছিল সেটা কি ছিল? সেটা ক্রাইম ছিল না? তুমি যদি ওর সাথে হওয়া অন্যায় উপলব্ধি করতে তবে এরকমটা বলতে পারতে না। সে যার যার চুল ছিঁড়ে নেয় তাকে সে বশ করে নেয়। দামিনী পেতনি হয়েই আগে রাজাবাবুকে ডেকে পাঠিয়েছিল। আমায় বিয়ে করবে না ঠিক আছে, তা বলে কি তুমি আমার কাছেও আসবে না? আচ্ছা, এই ব্যাপার। যেই রাজাবাবু তার কাছে এলো সে রাজাবাবুর চুল ছিঁড়ে নিল আর হাসতে শুরু করলো। এবার তুই আমার জন্য নাচবি। দামিনীর বসে থাকা রাজাবাবু নাচতে লাগলো আর নাচতে নাচতে সেই পাহাড় থেকে লাফ দিয়ে দিল। তাহলে তো দামিনী বদলা নেওয়া হয়ে গেছে। কোথায়? তাদের কি হবে যারা ওকে বিশ্বাস করেনি? তাদের সবাইকেও মরতে হবে, আর তোমাদেরও। এইবার পেতনি রেনু আর বিক্রমেরও চুল ছিঁড়ে নিল আর হাসতে লাগলো। আমার কাহিনী শুনেও তোদের কষ্ট হলো না, না? আমি এখন তোদের ওপরও আর দয়া দেখাবো না। পেতনি বিক্রমের দিকে তাকালো আর বিক্রম গাড়ির গতি বাড়িয়ে দিল। সে খুব জোরে গাড়ি চালাতে লাগলো। ওদের গাড়ি সেই পাহাড়ের উপর উঠলো আর ওদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে পড়ে গেল। ওদের মতো যদি তোমাদেরও আমার জন্য দয়া না হয় তবে আমি তোমাদেরও এই অবস্থাই করব।